দর্শক দেখুন, আরজিকর কাণ্ডে ধৃতের বিরুদ্ধে মোট 11টি প্রমাণ সিবিআই চার্জশিটে উল্লেখ। কি সেই সব প্রমাণ আমি দর্শক আপনাদেরকে একটু পড়ে পড়ে শোনাবো। 1 নম্বর হচ্ছে, সিসিটিভি ফুটেজ থেকেই জানা গিয়েছে গত 9 আগস্ট ভোরে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে 4 তলায় গিয়েছিলেন ধৃত। সেটাই ছিল মূল ঘটনাস্থল। 2 হচ্ছে, অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার যে ওই রাতে আরজিকর হাসপাতালেই ছিলেন তার মোবাইল ফোনের লোকেশন থেকেই তার প্রমাণ মিলেছে। 3, ময়না তদন্তের সময় মৃতার দেহ থেকে ধৃতের ডিএনএ মিলেছে। 4, ধৃতের যে প্যান্ট এবং জুতো পুলিশ উদ্ধার করেছিল তার থেকে মৃতার রক্তের দাগ মিলেছে। 5, ঘটনাস্থল থেকে যে ছোট ছোট চুল পাওয়া গিয়েছিল তা অভিযুক্তের চুলের সঙ্গে মিলে যাচ্ছে। 6, ঘটনাস্থল থেকে যে ব্লুটুথ ইয়ারফোন উদ্ধার হয়েছিল তা ধৃতের কাছ থেকে বাজেয়াপ্ত হওয়া ফোনের সঙ্গেই যুক্ত ছিল। এখানে উল্লেখ করা জরুরি, ঘটনার রাতে ধৃতকে যখন ঘটনাস্থলের দিকে যেতে দেখা গিয়েছিল তখন তার গলায় ব্লুটুথ ইয়ারফোন জড়ানো ছিল, কিন্তু তিনি যখন ফিরছিলেন ঘটনাস্থল থেকে তখন সেই ব্লুটুথ ইয়ারফোন তার গলায় ছিল না। 7, ধৃতের শরীর থেকে যে ক্ষতচিহ্ন মিলেছে, দেখা গিয়েছে ধৃতের মেডিকেল পরীক্ষায় 24 থেকে 48 ঘন্টা আগে সেই ক্ষত তৈরি হয়েছিল, অর্থাৎ হিসেব মতো 8 আগস্ট থেকে 9 আগস্টের মধ্যেই তৈরি হয়েছিল সেই ক্ষত। ঘটনাচক্রে মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনাও ওই সময়ই ঘটেছিল। 8, অভিযুক্তের শরীরে যে ক্ষতচিহ্ন মিলেছে সেগুলি নির্যাতিতার প্রতিরোধের ফলেই তৈরি হয়েছিল। 9, অভিযুক্তের মেডিকেল পরীক্ষা থেকে এরকম কোনো প্রমাণ মেলেনি যে তিনি সঙ্গমে অক্ষম। 10, সিএফএসএল কলকাতার রিপোর্ট অনুযায়ী ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া মৃতার অন্তর্বাসের সেলাই যেভাবে ছিঁড়ে গিয়েছিল তা থেকে বোঝা গিয়েছে যে সেটি জোর জবরদস্তি খোলা হয়েছে। 11, সিএফএসএল কলকাতার রিপোর্ট অনুযায়ী মৃতা যে কুর্তি পরেছিলেন কোমরের কাছে সেই কুর্তির দুপাশটা ছিঁড়ে গিয়েছিল, তা টানা হেঁচড়ার কারণেই হয়েছে। এই 11টা পয়েন্ট দর্শক চার্জশিটে উল্লেখ রয়েছে বলে বলা হচ্ছে। তবে এখানে ওই যেটা বলা হচ্ছিল 150 গ্রাম বীর্য ইত্যাদি, সেই সবের কোনো ব্যাপার নেই। ধর্ষণের যে ব্যাপারগুলো লিঙ্ক করার চেষ্টা হচ্ছে সেটা হচ্ছে, দর্শক দেখুন, এই যে 9 নম্বর পয়েন্ট যেটা বলা হচ্ছে যে ধৃতকে মানে পরীক্ষা করে দেখা গেছে যে মানে তিনি সঙ্গমে অক্ষম না। অভিযুক্তের মেডিকেল পরীক্ষা থেকে এরকম কোনো প্রমাণ মিলেনি যে তিনি সঙ্গমে অক্ষম, অর্থাৎ সঙ্গম করতে পারেন, মানে সেক্সুয়ালি অ্যাক্টিভ, এটা একটা দেখা হয়েছে। আর তার সঙ্গে এই যে টানা হেঁচড়ার যে বিষয়গুলো, অন্তর্বাসের সেলাই যেভাবে ছিঁড়ে গিয়েছে তার থেকে বোঝা গিয়েছে জোর জবরদস্তি করা হয়েছে, মানে জীবিত অবস্থাতে টানা হেঁচড়া করা হয়েছে বা কিছু হয়েছে, এবং কুর্তির দুপাশটা ছিঁড়ে গিয়েছিল, তার সঙ্গে যে একটা ধস্তাধস্তি হয়েছে সেটা প্রমাণ। সুতরাং তার শারীরিক নির্যাতন, যৌন নির্যাতন পড়ে এর মধ্যে। আর লোকটি যেহেতু মানে ধৃত যেহেতু সঙ্গমে অক্ষম না, এবং 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 ওই যে ক্ষত হয়েছে সেখানে প্রতিরোধের একটা, এই যে ক্ষত শরীরে মিলেছে সেখানে প্রতিরোধ করতে গিয়ে হয়েছে। আর ধৃতের শরীরেও কিছু ক্ষত দেখা গেছে, এই যে লেখা আছে মেডিকেল পরীক্ষার 24 থেকে 48 ঘন্টার আগে সেই ক্ষত তৈরি হয়েছিল, অর্থাৎ যেদিন ঘটনা ঘটেছিল সেই সময়ের মধ্যেই তার শরীরেও ক্ষত তৈরি হয়েছিল। ফলে তার ক্ষতটা কি করে হলো? ওই যেই সময়ে ঘটনা ঘটেছে সেই সময় তার শরীরে ক্ষত, তার মানে তাহলে টানা হেঁচড়া ধস্তাধস্তি তার মধ্যে হয়েছে, তার মানে লাইভ অবস্থাতে তার সঙ্গে হয়েছে, মানে ঘটনা, মানে মৃত অবস্থায় না, লাইভ অবস্থাতে, তা নাহলে তার শরীরে কেন ক্ষত হবে? ধাক্কাধাক্কি যেটা হবার, তার মানে সেটা হয়েছে, টানা হেঁচড়া করতে গিয়ে তার শরীরে আঘাত লেগেছে। তার মানে এই আর কি, এই সব ধরে লিঙ্ক একটা করার চেষ্টা হচ্ছে।
আর এই যে এইগুলো বলা হচ্ছে যে ব্লুটুথ ছিল, যাওয়ার সময় ঢোকার সময় ছিল, বেরোবার সময় গলায় ছিল না, তার মানে ওখানে ছিল, তার মানে ওখানে ছিল, মানে ঢোকার পরে আবার যখন বেরিয়ে আসছে তখন ব্লুটুথ ছিল না, তার মানে ওই ঘর, মানে যেহেতু ব্লুটুথের অংশটা মানে যেটা বলা হচ্ছে আর কি রেখে ছিল না, তার মানে ওখানেই ও গিয়েছিল, এটা বোঝানোর চেষ্টা হচ্ছে। আচ্ছা, আমি 6 নম্বরটা আরেকবার পড়ি, দর্শক ভালো করে দাঁড়ান তো। ঘটনাস্থল থেকে যে, আচ্ছা, হ্যাঁ, মানে ঘটনাস্থল থেকে ব্লুটুথ ইয়ারফোন উদ্ধার হয়েছিল, তার ধৃতের কাছ থেকে বাজেয়াপ্ত হওয়া ফোনের সঙ্গে যুক্ত ছিল, মানে ওখানে পাওয়া গেছে, বডির কাছে পাওয়া গেছিল ঘটনাস্থল থেকে। আর ওকে যখন ঢোকার সময় দেখা গেছে গলায়, আর বেরোবার সময় ছিল না, তারপর ওখানে পাওয়া গেছে পড়েছিল, তার মানে ও ওখানেই ছিল, মানে ওর উপস্থিতি এটা প্রমাণ দেখানোর চেষ্টা করছে। আর সেই সঙ্গে এই যে চুল পাওয়া গেছে, অভিযুক্তের চুলও ওখানে ছিল, চুল কিছু পাওয়া গেছে। আর জামা প্যান্টের মানে যেগুলো বাজেয়াপ্ত করেছিল সেখানে রক্তের দাগটাও ওই রক্ত আর কি সেখানে মিলেছে, ডিএনএরও রিপোর্ট আছে। ময়না তদন্তের সময় মৃতার দেহ থেকে ধৃতের ডিএনএ মিলেছে, এটা পরীক্ষাগত ডিএনএ এর ব্যাপারটা আমরা অতটা বলতে পারবো না। আচ্ছা, আর লোকেশন টাওয়ার দেখে তো হয়েছে, লোকেশন তখন ছিল, আর সিসিটিভিতে দেখা গিয়েছিল ভোরবেলা আরজি কর মেডিকেল কলেজে 4 তলায় গিয়েছিল, সে সিসিটিভি দেখা গেছিল। তার মানে দর্শক, ধর্ষণ খুনের ব্যাপারটা নিশ্চয়ই বুঝতে পারছেন কি কোন দিক থেকে লিঙ্ক করা হচ্ছে, যে ওখানে উপস্থিত হচ্ছে ইয়ারফোন, আর ওর শরীরে ক্ষতচিহ্ন, আর মানে আর মৃতার নির্যাতিতার শরীরেও ক্ষতচিহ্ন হয়েছে। সুতরাং এখান থেকে একটা লিঙ্ক করা হচ্ছে, যেহেতু ওই সময় পরীক্ষা করে দেখা গেছে যে ওই সময়ে যাকে ধরা হয়েছে তার ক্ষত হয়েছে, তার মানে ধাক্কাধাক্কি হয়েছে, তার মানে নির্যাতনের মধ্যে ছিল এই ধৃত। এই জায়গা থেকে লিঙ্কটা কিন্তু করা হচ্ছে। নিশ্চয়ই বুঝতে পারছেন দর্শক, যে মানে টাইম ফ্রেমটা দেখানো হচ্ছে যে 8-9 আগস্টের মধ্যে ধৃতের মানে সঞ্জয় রায়ের শরীরে ক্ষত, আর নির্যাতিতার শরীরেও ক্ষত হয়েছে, তার মানে তার সঙ্গে শারীরিক নির্যাতন হয়েছে, আর ওকে দেখা গেছে ও সেক্সুয়ালি অ্যাক্টিভ। আর সেখানে এই যে জামা অন্তর্বাস ছেঁড়ার রিপোর্টটাও এসছে, তার মানে তার সঙ্গে সেক্সুয়ালি নির্যাতন করা হয়েছে। এই সব দেখে শুনে মনে করা হচ্ছে, সন্দেহ করা হচ্ছে যে তার সঙ্গে শারীরিক নির্যাতন হয়েছে, আর তারপর খুন হয়েছে। কিন্তু ওই যে 150 গ্রাম বীর্য বলা হচ্ছিল না যখন ঘটনা হয়েছিল, সেই সব কিন্তু কিছু নেই, সেসব কিন্তু কিছু নেই। যদিও পুলিশও পরবর্তীকালে অস্বীকার করেছিল যে ওইগুলো ভুল প্রচার হচ্ছে, 150 গ্রাম বীর্য, ওগুলো কিছু না। আমি নিজে শুনেছি, পুলিশ কমিশনার একবার বিনীত গোয়েল বলেছিলেন প্রেস মিটে। ফলে তাহলে কোথায় চলে গেল? যাই হোক, এই হচ্ছে ব্যাপার দর্শক। আবার আমি একটা বিষয় দেখছিলাম, ধৃত আবার নিজেই বলেছে আদালতে, আমি কিছু করিনি, কিছুই জানি না হুজুর। কোর্টে দাবি, আরজি করে ধর্ষণ খুন মামলায় প্রধান অভিযুক্ত, আমি কিছুই জানি না। আর যে চার্জশিটে জমা পড়েছে ওই একজনের নামই আছে, কিন্তু একজনের বেশি অন্য কারো নাম নেই। আরো যে দুজনকে ধরা হয়েছে ওটা তথ্য প্রমাণ লোপাটের সন্দেহের কারণে। টালা থানার প্রাক্তন ওসি আর প্রাক্তন প্রিন্সিপাল সন্দীপ ঘোষ, এদেরকে করা হয়েছে। এরা কিন্তু ডিরেক্টলি এই কারণে যুক্ত না, তথ্য প্রমাণ লোপাট সন্দেহে। আমি আর ভাবছি যে আর কি সন্দেহ থাকবে, যদি একজনকেই খুঁজে পায় সিবিআই এখনো পর্যন্ত, তাহলে আর তথ্য প্রমাণ লোপাট আর থেকে কি সন্দেহ হলো আমি জানি না, আর কি পাবে। আমি আগের দিনই বললাম, হয়ে গেল, ওই একজনেতেই খেল খতম, আর এর বেশি কিছু হবে না। ওই একা সঞ্জয় রায়, যদি ফাঁসি টাসি হয় ওই একা সঞ্জয় রায়েরই হবে। যদিও আবার তো ওর বক্তব্য সামনে এসছে, আমি কিছু করিনি। আমরা একটা ভেবেছিলাম বলতে চর্চাতে উঠে এসেছিল যে সঞ্জয় রায়কে যে ধরা হয়েছে, সঞ্জয় রায় কি মানে মানে মেরে ফেলার আগে কি ছিল, নাকি মেরে ফেলে তারপর সঞ্জয় রায়কে ডাকা হয়েছিল কোনোভাবে? এটা নিয়ে একটা প্রশ্ন ছিল না আমাদের, যে সঞ্জয় রায়কে কি ফাঁসানো হলো, যে ঘটনা ঘটিয়ে দেওয়া হয়েছে, মেরে ফেলা হয়েছে ডাক্তারকে, তারপরে একটা তো কিছু করতে হবে, চলো সঞ্জয় রায়কে কল করে ওখানে করে দিই, ওতে একটু তার কাটা, ওর মধ্যেই আঁচড় হয়তো টানবে, টেনে মানে এতো একটা তো অন্য টাইপের মানে বিকৃত মস্তিষ্কের, ওর উপরই হয় তার মানে মানে মারা যাওয়ার পরে আবার নির্যাতন করেছে, করে আর কি ও বেরিয়ে গেছে।
ফলে মেরে ফেলার পরে কি ওকে ডেকে ফাঁসানো হয়েছে, অ্যাকচুয়ালি মেরেছে অন্যরা? এই প্রশ্ন কিন্তু আমাদের মনের মধ্যে ছিল, কিন্তু চার্জশিটে তো এরকম কিছু পাচ্ছি না। বরং চার্জশিটে যা পয়েন্ট যেটা দেখলাম 11টা পয়েন্ট, সেই পয়েন্ট এটাকে কোথাও এস্টাবলিশ করছে যে সঞ্জয় রায় আর নির্যাতিতা তাদের মধ্যে একটা ধস্তাধস্তি বা ওই হয়েছে, ধাক্কাধাক্কি, মানে ওই মানে আঁচড় দেওয়া, বলছেন না যে ক্ষত চিহ্ন ইত্যাদি। তার মানে জীবিত, মানে সঞ্জয় রায় যখন এসেছিল তখন জীবিতই ছিলেন নির্যাতিতা, দুজনের মধ্যে একটা হয়েছে আর কি, মানে ও বাঁচার চেষ্টা করেছেন ডাক্তার, তাকেও আঁচড়াআঁচড়ি করেছেন বা যা করেছেন, ক্ষত হয়েছে। আবার ডাক্তারও বাঁচার জন্য সঞ্জয় রায়ের মানে শরীরেও যেমন হয় আর কি বাঁচার শেষ চেষ্টা, সেখান থেকে দাগ হয়েছে সঞ্জয় রায়ের শরীরে। তার মানে জীবিত অবস্থাতেই সঞ্জয় রায় সেমিনার হলে গিয়েছিল এবং যে কাণ্ড ঘটেছে সেই মানে ও জীবিত অবস্থাতেই ও ছিল, মানে এই 11টা যে পয়েন্ট সেটা কিন্তু ওটাকে এস্টাবলিশ করছে যে মরে যাওয়ার পর ওকে ডেকে ফাঁসানো সেটা কিন্তু হচ্ছে না। তাহলে ওই ক্ষত চিহ্নগুলো ওইগুলো তাহলে ওই সময়ের মধ্যে হওয়ার কথা না। এবার দর্শক এখানেও প্রশ্ন আছে, একেবারে প্রশ্ন আমরা ওইভাবে বলি না। ধরুন 4:30 নাগাদ তো বলা হচ্ছে, 4:03 থেকে 4:31 এই সময়ের মধ্যে ঘটনা। এখন সঞ্জয় রায়ের ক্ষতের যে চিহ্নগুলো বলা হচ্ছে, আমি জীবিত অবস্থায় যাওয়াটা আমি লিঙ্ক খোঁজার চেষ্টা করছি, জীবিত অবস্থায়। দেখুন, নির্যাতিতার শরীরে দাগ আছে, নির্যাতিতার অন্তর্বাস ছেঁড়া বা আরো কি সব বলে না, জামা কাপড় ছেঁড়া, ঠিক আছে, কিন্তু সেটা সঞ্জয় রায় ছিঁড়েছে কিনা সেটা কি করে বুঝবো? এখন এটাকে বোঝানো হচ্ছে কি কারণে বোঝানো হচ্ছে? বোঝানো হচ্ছে ওই ক্ষত চিহ্ন দিয়ে, শরীরে ক্ষত চিহ্ন ওই সময় হয়েছে আর এরও ক্ষত চিহ্ন ছিল, তার মানে তাহলে আঁচড়াআঁচড়ি হয়েছে, তার মানে তো ও প্রেজেন্ট ছিল, তার মানে ওই করেছে। আর ওই ডিএনএ এর কিছু কথা বলা হচ্ছে। আর চুলটাও হয়তো একটা বোঝানোর চেষ্টা হচ্ছে, যদি মানে মারা যাওয়ার পর সঞ্জয় রায় ওখানে যেত, তাহলে তার চুল ওখানে পড়ে থাকবে কেন সঞ্জয় রায়? তখন তো একদিকে তো নিস্তেজ, একটা বডিতে নিস্তেজ, তখন সঞ্জয় রায়ের সঙ্গে তো সঞ্জয় রায়ের তো কোনো ক্ষতি তখন হবে না, তার চুল ধরে টানাটানি, আঁচড় হওয়া। একটা পয়েন্ট দেখলাম না দর্শক, কি জানো, চুল পাওয়া গেছে, কিসের চুল পাওয়া গেছে দর্শক? আমি লিঙ্কটা খুঁজছি এবং আপনারাও নিশ্চয়ই বলবেন, আমি একটু ভেঙে দিচ্ছি। এই যে ঘটনাস্থল থেকে যে ছোট ছোট চুল পাওয়া গেছিল তা অভিযুক্তের চুলের সঙ্গে মিলে যাচ্ছে। তার মানে চুলোচুলি হয়েছে, যারা হয় আর কি, দেখা হয়েছে সে সময় চুল ছিঁড়ে পড়তে পারে। তার মানে জীবিত অবস্থায় সঞ্জয় রায় গিয়েছিল, এইগুলো এস্টাবলিশ করছে, জীবিত অবস্থায় সঞ্জয় রায় গিয়েছিল, এটা এস্টাবলিশ করছে। আর আরেকটা এস্টাবলিশ করছে টাইম ফ্রেমটা, কারণ ডেড বডি যখন মানে পোস্টমর্টম রিপোর্ট হয় তখন টাইমিং বোঝা যায়, মানে কখন মানে মারা যাচ্ছেন, তার সঙ্গে ওর ঢোকা বেরোনোর সময়টাও একটা লিঙ্ক হওয়ার কথা। সেটাও কতটা কি পোস্টমর্টম রিপোর্টে প্রপারলি উল্লেখ রয়েছে সেটা নিয়ে প্রশ্ন রয়েছে। কিন্তু আমি আবার এটাও বলছি, এই চুল পাশে পড়ে থাকা যদি মৃত অবস্থায় ঢোকে সঞ্জয়, আমি দর্শক সবকিছু ভেঙে দিচ্ছি, আপনারাও বলবেন, একটা সিদ্ধান্ত আসবে। চুল আমি বলছি, যদি মারা যাওয়ার পর, মেরে ফেলার পর ডাকা হয়, তাহলে তার শরীরের চুল কি সহজে পড়বে চুলোচুলি না হলে, আঁচড়াআঁচড়ি না হলে? যদি বলেন যে অনেক সময় হতে পারে, নিজের মধ্যেই একটা এমন মানে এক্সাইটেশন বলে না, তাতে সেখান থেকে হতে পারে। হয়তো কত আর চুল কি বস্তা বস্তা চুল পাওয়া গেছে নাকি, হতে পারে। আর শরীরে ক্ষত চিহ্ন, ও তো নাকি ওই রাতে অন্য কোথাও একটা গিয়েছিল, এটাও শুনছিলাম, অন্য কোথাও থেকে এসছে। সুতরাং ওই যে ক্ষত নিয়ে ওই রাতের মধ্যে ওই মানে এই যে 8 তারিখ থেকে 9 তারিখের মধ্যে বলা হচ্ছে ক্ষত, ওই ক্ষত যে আগে থেকে অন্য কোথাও হয়ে আসেনি, সেটাই বা আমরা কি করে বলবো? অন্য কোথাও ক্ষত নিয়ে এখানে আসেনি, যে ক্ষত পাওয়া গেছে বলা হচ্ছে। এখন ওর ক্ষত, আমরা তো এখানে এরকম কিছু দেখছি না যে ওর ক্ষতের চিহ্ন আর নির্যাতিতার আঁচড় হয় না, হাতের যদি হয়, হাতের আসলে কি হবে? বডি তো পুড়িয়ে দিয়েছে আগেই। এই যে ধরুন সঞ্জয় রায়ের যে শরীরে যে ক্ষতটা কি করে হয়েছে, সে ক্ষতরে যে আঁচড় ইত্যাদি এইসব যে পরীক্ষা নিরীক্ষা করা হবে, তো বডি তো পুড়িয়ে দিয়েছে তাড়াহুড়ো করে। তাহলে হয়তো আরো অনেক কিছু ফিঙ্গারপ্রিন্ট বা অনেক কিছু হয়তো হতো, হয়তো পরীক্ষা নিরীক্ষা আরো বডির উপরে থেকে আরো অনেক কিছু করা যেতে পারতো, সেসব তো নেই। এখন যেগুলো পুলিশ দিয়েছে তার ভিত্তিতে হচ্ছে তদন্ত, সবটাই পুলিশের দেওয়ার রিপোর্টের ভিত্তিতে ম্যাক্সিমাম।
তো যে কারণগুলো বলা হচ্ছে, আমি দর্শক আপনাদের কাছে প্রশ্ন রাখি যে পয়েন্টগুলো বললাম, এটাই প্রমাণ করে যে সঞ্জয় রায় মানে করেছে, মানে ঘটনা ঘটিয়েছে, সঞ্জয় রায় জীবিত অবস্থাতে ঢুকেছিল, নাকি জীবিত অবস্থায় না ঢুকলেও মানে মারা যাবার, মেরে ফেলার পরে ঢোকালেও এই নমুনাগুলো আসতে পারে, এই নমুনাগুলো আসতে পারে। মানে আমি ক্লিয়ার কাট যেটা বলতে চাইছি, সঞ্জয় রায়কে যে মূল যে অভিযুক্ত বলা হচ্ছে, সত্যি কি অভিযুক্ত, সত্যি কি এই ফ্রেম, এই যে পয়েন্ট 11টা পয়েন্ট, এই 11টা পয়েন্টের ভিত্তিতে কি নিশ্চিত করা যায় যে হ্যাঁ সঞ্জয় রায় ধর্ষণ খুন করেছে, নাকি যে কথাগুলো বলা হয়েছে এগুলো মারা যাবার পরেও যদি সঞ্জয় রায় ঢোকে সেখানেও এই নমুনা, এই বিষয়গুলো হতে পারে? আপনারা বলবেন একটু বিশ্লেষণ করে। আমি তো যে পয়েন্টগুলো এসছে সামনে সেগুলো আপনাদের সামনে রাখলাম। তবে একটাই বলার, দর্শক, আমরা যেটা ভাবছিলাম যে ঘটনা, কারণ একজন মহিলাকে এইভাবে মেরে ফেলা, আর যেভাবে পেয়েছিলাম বডির ব্যাপারে বিবরণটা, তাতে একা সঞ্জয় রায়, আবার ও নিজেই বলছে আমি কিছু করিনি, সুতরাং ও আবার পরবর্তীকালে করিনি তো বলো কি করেছো, তাহলে ওর বলা উচিত, সবকিছু খুলে বলে দেওয়া উচিত, আমাকে কখন কে ডেকেছে না ডেকেছে, আমি গিয়ে কি দেখলাম, জানি না কি পেয়েছে সিবিআই। প্রথমে তো পুলিশ বললো ও স্বীকার করে নিয়েছে, এখন তো দেখছি কই স্বীকার করেছে কই? প্রথমে বলো না পুলিশ যে স্বীকার করে নিয়েছে সঞ্জয় ও করেছে। পুলিশের তো একটা দোষ আছে, দোষ মানে কি, এটা একটা মানুষের ক্ষোভকে চাপা দেওয়ার জন্য পুলিশ যেটা করে, যে কোনো কাণ্ডে দেখবেন তাকে দিয়ে তার একটা বয়ান শুনিয়ে দেয়, হ্যাঁ ও স্বীকার করে নিয়েছে। আমার তো এটাও সন্দেহ আছে, এই কুলতলির যে ঘটনাটা, ওই একা ওর কেস কিনা, ওখানেও কিন্তু পুলিশ বলে দিচ্ছে ও স্বীকার করে নিয়েছে, এখানেও বলে দিয়েছিল ও স্বীকার করে নিয়েছে, তো এখন কেন বলছে যে আমি কিছু করিনি, কিছু জানি না? আপনারা বললেন স্বীকার করে নিয়েছে, এই কাউকে একটা স্বীকার করে নিয়ে দেখানোর চেষ্টা, দেখো পুলিশ কত কাজের সঙ্গে সঙ্গে ধরে ফেলেছে। ফলে এই পুলিশের ওরকম বললে হবে না, সিবিআই তো তদন্ত করেছে, সিবিআই তো বিচার করে ফেলেনি, তদন্ত করে দেখেছে রিপোর্টের ভিত্তিতে ওই একজন, কিন্তু এখন বিচার পর্বে কি দাঁড়ায় সেটা দেখতে হবে, আদৌ ওই সঞ্জয়কেও আবার দোষী সাব্যস্ত করতে পারে কিনা সেটাও দেখতে হবে, কারণ ও বলতে শুরু করে দিয়েছে আমি কিছু করিনি, কিছু জানি না। এবার হয়তো বলবেন যে অভিযুক্তরা তো কখনো কেউ স্বীকার করবে না, সেটা ঠিক আছে, স্বীকার করবে না, কিন্তু প্রমাণ তো করতে হবে, প্রমাণ তো করতে হবে। পুলিশের কাছে স্বীকার করে ফেলছে আর আদালতে বলছে আমি কিছু করিনি, তাহলে পুলিশের কাছে তো বলে আমি কিছু করিনি। বা এই যে আমরা 11টা পয়েন্ট, এখানে আমরা কিছু করেছি, স্বীকার করেছে, তারই বা কই কথা কোথায়? তার বয়ানটা অবশ্য এখানে হয়তো দেওয়া হয়নি। বয়ান আর কি দেবে, এই তো বয়ান তো দেখতেও পাচ্ছি আমরা কোর্টের সামনে বলছে, তাহলে তো বলতে হবে এজেন্সিকে, স্বীকারোক্তি সেটাও তো আমরা দেখছি কি, শুনছি কি কোথাও কোনো মিডিয়াতে? শুধু পুলিশ বলে দিয়েছিল প্রথম দিকে, বলে দিয়ে একেবারে বিরাট কাজ করে ফেলেছি দেখিয়েছিল। তো দর্শক, এই হচ্ছে ব্যাপার। আমি যেটা বলতে বলতে রয়ে গেলাম, যে যদি সত্যি এই একার উপর দিয়ে চলে যায় তাহলে কই বিচারটা হলো কই? একা একটা এত বড় গ্যাং, এত বড় একটা গ্রুপের এত কথা আমরা শুনলাম, সেখানে একা সঞ্জয় রায়, এর বাইরে কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এক্ষুনি বলবেন তাহলে সিবিআই কি করেছে, এটা একটা প্রশ্ন, অবশ্যই সিবিআই কি করেছে, কিন্তু এটাও তো ভাবতে হবে সিবিআই কি করবে যদি সবকিছু এদিক ওদিক হয়ে যায়। খুন, মার্ডার, রেপ কেস, ঘটনার 5 ঘন্টা খুব ভাইটাল সময়, ঘটনার পরে 5 ঘন্টা খুব ভাইটাল সময়, সিবিআই ঢুকেছে 5 দিন পরে, সুতরাং সহজ না বিষয়টা। তবে আমরা আশা তো রাখবো যে সিবিআই তো অনেক বেশি অ্যাক্টিভ এজেন্সি, তাদেরকে আরো দেখতে হতো, আরো দেখতে হবে, এখনো সময় আছে, দেখতে হবে। এটা প্রথম চার্জশিট, এই রিপোর্টের ভিত্তিতে ওকে মূল অভিযুক্ত করে দিয়ে যদি সবকিছু ওখানে এন্ড করে দেওয়া হয় তাহলে তো বিচারটা হলো না। জানি না কি হবে শেষ পর্যন্ত। দর্শক বলুন আপনাদের কি সব বলার, আমি অনেকগুলো পয়েন্টে ভেঙে মানে পয়েন্টগুলো নিয়ে চর্চা করলাম, এবার আপনাদের মতামত দেখতে চাই, আপনাদের কি মনে হচ্ছে এই 11টা পয়েন্ট দেখে? বলবেন আপনাদের যা বলার, কমেন্ট বক্সে বলবেন, নজর রাখবেন আরামবাগ টিভিতে।